নমস্কার বন্ধুরা, এক টুকরো বিদেশের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা ব্যাগ গোছানো থেকেই শুরু করলাম। যাচ্ছি কোথায় সেটা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। ভিডিওর স্টোরেজ নিয়ে একটু সমস্যায় ছিলাম, এখন সেগুলো সলভ হয়ে গেছে। বাপির শরীরটা একদম ভালো না, তাই মামাকেও বাপির কাছে রেখে এলাম। মানুষদের ছেড়ে নিজের জায়গা ছেড়ে যেতে একদম মন চায় না। সময়টাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। দুপুর 3:14 বাজে আমরা জার্নিটা শুরু করলাম। রাত্রিবেলায় শ্বশুরবাড়ির সবার সাথে দেখা করে এসেছি। আজকে আর এত কাজের মধ্যে যাওয়া সম্ভব নয়। আজ রাস্তা থেকে দিদিভাইরাও উঠে পড়লো। এবার সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সবার মুখে হাসি থাকলেও সবার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। কিন্তু একটা কথা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই পুরো গাড়ি জার্নিতে যে একটা কথাও বলেনি সেটা হচ্ছে আমার মা। আমি তখন বুঝতে পারলেও মাকে কিছু বলিনি। জানি না কেন এই সময়টায় মনে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল, আর অর্ধেক কথা তো গলার কাছে এসেই আটকে যাচ্ছিল। কিন্তু আমি শেষ মিনিট অবধি বুকুর সাথে কাটানো কিছু ভালো মুহূর্তই রাখতে চাইছিলাম। কিন্তু দিদুনকে তো দেখা যাচ্ছে। এই তো দিদুনকে দেখা যাচ্ছে। আমাদের মামামকে দেখা যাচ্ছে। এই তো মামাকে দেখা যাচ্ছে। থেকে লন্ডনে চলে এসেছি। এটা লন্ডন নয়, বুক এটা এয়ারপোর্ট। ওর কাছে লন্ডন যা লালবাজারও তাই। কিন্তু ও 3 বছর বয়সে এটুকুনি জেনে গেছে লন্ডন নামে কোনো একটা জায়গা আছে। সাথে একটা সত্যি কথা শেয়ার করি, বিশ্বাস করুন এত জায়গায় ঘুরতে গেছি কিন্তু এই কষ্টটা হয় না। আবার কবে দেশে ফিরবো, আবার কবে নিজের মানুষগুলোকে কাছে পাবো, তাদেরকে ছুঁতে পারবো, এই প্রশ্নগুলো নিয়ে যাত্রা শুরু করার নামই বোধহয় প্রবাসে পাড়ি দেওয়া। ভগবানের কৃপায় এখন প্রযুক্তিবিদ্যা অনেক উন্নত, তাই অন্তত চোখের দেখা দেখতে পাই। কষ্ট তো আর তৎক্ষণাৎ কমানো যায় না, কিন্তু নিজের মনকে অন্য কিছুতে একটা ব্যস্ত করতেই হবে। হাত পাঁচ না ভেবে এয়ারপোর্টের কাজগুলো শুরু করে দাও। সেলফ চেক ইন কাউন্টারে চেক ইন করে নিয়ে এবার লাগেজ ড্রপ করতে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার মুহূর্তগুলোয় খুব ভেঙে পড়লেও সৈকত ভীষণ সুন্দর করে সব সামলে নেয়। সিকিউরিটি চেক ইন হয়ে গেল। সিকিউরিটি চেক ইন করতে আমাদের অনেক সময় লাগে। সৈকতের কাছে প্রচুর ইলেকট্রনিক জিনিস থাকে। ইন্ডিয়ার কিন্তু যে কোনো এয়ারপোর্টেই 2টো ট্রে দেওয়া হয়, একটাতে ইলেকট্রনিক জিনিস আপনাকে আলাদা করে জমা দিতে হয়। আমরা চলে আসলাম একদম গেটের সামনে। গেটের সামনেই এসে দেখলাম প্রচুর ভিড়। এই ফ্লাইটটায় করে আমরা যাব কলকাতা থেকে দিল্লি। আসার সময় মনে একটা অদ্ভুত আনন্দ থাকে, তখন এই জার্নিটা কিছু মনেই হয় না, কিন্তু ফেরার সময় এই জার্নিটার কষ্ট যেন দ্বিগুণ অনুভব হয়। এইবার সেই মুহূর্ত, প্লেনের জানলা থেকে একবার শেষবারের জন্য নিজের শহরটা দেখে নিলাম। কলকাতা থেকে দিল্লি মাত্র 2-2.5 ঘন্টার ফ্লাইট। তার মধ্যেই রাতের খাবার দিয়ে দিল, ভাত ডাল, আর এখানে পালং শাক চিকেন দিয়ে বানিয়েছিল, দই, আর এটা ছিল একটা পায়েস। খাওয়া দাওয়ার একদম ইচ্ছে ছিল না, মনটা খুব খারাপ ছিল। প্রায় বলতে গেলে সৈকত জোর করেই খাওয়ালো। এতটা লম্বা জার্নিতে না খাওয়া দাওয়া করলে শরীর খারাপ করবে। চলে এসেছি দিল্লি এয়ারপোর্ট। আগে অনেকবার দিল্লি এয়ারপোর্ট আসলেও দিল্লি এয়ারপোর্ট দেখতে আমার খুব সুন্দর লাগে। একটা বিশাল বড় ঝাঁ চকচকে সুন্দর এয়ারপোর্ট। সময় মাত্র 1 ঘন্টা লেওভার ছিল বলে দিল্লি এয়ারপোর্টটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি। এখন ফেরার সময় হাতে অনেকটা সময় আছে, সেই কারণে আপনাদেরকে ভালো করে এই এয়ারপোর্টটা আমি ঘুরিয়ে দেখাবো। থেকে দিল্লি থেকে এবার আমরা লন্ডন যাব, তাই জন্য আমাদের ইমিগ্রেশনও এখানেই হবে। তাই ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আমরা আবার লাইন দিলাম। দিল্লিতে ইমিগ্রেশনে আমাদের কোনোই সমস্যা হলো না, যেহেতু এখন আমাদের কাছে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট মানে বিআরপি কার্ড আছে। একটা এয়ারপোর্টেরই ইন্টারন্যাশনাল ট্রান্সফারগুলো দেখবার মতো হয়, অপূর্ব সুন্দর করে সাজানো, একদম ঝাঁ চকচকে দেখতে। অনেকটা সময় ছিল, তাই জন্য আমরা চলে গেলাম দিল্লির ডিউটি ফ্রিতে। একটা ইনফরমেশন আপনাদেরকে দিতেই ভুলে গেছি, লন্ডনে কিন্তু সিগারেটের দাম প্রচণ্ড বেশি। সেই কারণে দেশি বিদেশি সমস্ত বন্ধুরা ডিউটি ফ্রি থেকে সিগারেট নিয়ে যেতে বলেছিল।
ডিউটি ফ্রি থেকে কেনাকাটা শেষ করেও আমাদের হাতে অনেকটা সময় ছিল। প্রায় 4 ঘন্টার মতো লেওভার পেয়েছিলাম এবারে আমরা দিল্লিতে। দিল্লি এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা কীরকম দেখতে সেটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পারলাম। আপনাদের এয়ারপোর্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঘোরাঘুরি করেও 4 ঘন্টা সময় আর কিছুতেই কাটছে না। রাত 2:45-র সময় দিল্লি থেকে আমাদের ফ্লাইট। দুজনেরই সাংঘাতিক ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো তো যাবে না, ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুনতে হবে। তো একটা বড় সমস্যা আছে, এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই দিল্লি টু লন্ডন 9 ঘন্টার লম্বা ফ্লাইটে করব কি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এবার অ্যানাউন্সমেন্টও হলো, আমরা এবার ফ্লাইটে উঠে পড়লাম। এই এয়ারক্রাফটগুলো হয় অনেক বড়, ভীষণ সুন্দর কমফোর্টেবল সিট থাকে, ব্ল্যাঙ্কেট, পিলো সব কিছু প্রোভাইড করা হয়। প্রত্যেকটা সিটের সামনে থাকে একটা বড় স্ক্রিন এন্টারটেনমেন্টের জন্য, তাতে হেডফোনও দেওয়া হয় যাতে পাশের লোকের অসুবিধা না হয়। আমি তো উঠেই টানা ঘুম লাগালাম, খানিকক্ষণ পরে উঠে দেখছি সৈকতও এবার ঘুমাচ্ছে। এই জন্যই আমি সবসময় রাতের ফ্লাইট প্রেফার করি, যাতে খাওয়া দাওয়া সেরে আপনি একটা ঘুম দিতে পারেন। এই দিনের বেলা বসে বসে 8-9 ঘন্টা কাটানো আমার পক্ষে প্রায় অসম্ভব। আমার স্মার্ট ওয়াচটা এখনও ইন্ডিয়ান টাইমে সেট করে রেখেছি, সকাল 9:35 বাজে। এইবার দিয়ে দেওয়া হলো আমাদেরকে ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ভেজ। এই ননভেজ ব্রেকফাস্ট আগে ট্রাই করে দেখেছি, ওই নুন মশলা ছাড়া অমলেট আর সসেজ আমি খেতে পারবো না। তার থেকে এই পরোটা, তরকারি আর গ্রেটেড পনির দিয়ে যে কারিটা বানিয়েছিল আমার বেশ লেগেছে। আমি সবাইকে বলবো এটা ট্রাই করে দেখতে পারো। আমি জানতাম ননভেজ অপশানে এটাই দেবে। মশলা নুন ছাড়া ডিম ভাজা, সসেজ, কিছু সবজি ভাজা, একটা ফ্রুট ইয়োগার্ট দিয়েছে আর ব্রেড। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আমার ভালো লাগে না। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, সামনের স্ক্রিনে আপনার প্লেনটা কোথায় আছে, আর কতক্ষণ সময় লাগবে, কোন দেশের ওপর দিয়ে যাচ্ছে, সব কিছুই আপনারা ট্র্যাক করতে পারবেন। আমাদের জার্নি শুরু হয়েছিল এই দিল্লি থেকে, তো আমার জার্নি শুরু হয়েছিল এইখান মানে কলকাতা থেকে। তারপর কলকাতা থেকে দিল্লি থেকে কতগুলো দেশ পার করে এই আমাদের ফ্লাইট এবার নামবে লন্ডনে। যে মাঝে ভাবতেও ভীষণ অবাক লাগে, আমার নিজের মানুষ, নিজের দেশ, নিজের চেনা জায়গা সব কিছু ছেড়ে আজকে আমি এত দূরে। এই প্রথমবার আমি দেখলাম, আপনাদেরকেও দেখাই। প্লেনের যে জানলা আছে তার কাঁচে দেখতে পাচ্ছেন কীরকম বরফ জমে গেছে। সত্যি আমি আগে কখনো লক্ষ্য করিনি, এই প্রথমবার লক্ষ্য করলাম। এইবার আমরা ল্যান্ড করে গেছি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে। প্রায় সকাল 7:35 বাজে। আমাদের 9 ঘন্টা 15 মিনিটের জার্নি এতক্ষণে শেষ হলো। পরে ভালো করে দাঁড়িয়ে হাত পা ছড়িয়ে একটু হাঁটা চলা করতে জীবনটা যেন ফিরে পেলাম। মানে পা দিলাম কি দিলাম না, শুরু হয়ে গেল ব্যস্ততা, সবাই দৌড়াচ্ছে। এদেরকেও এদের পায়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাড়াতাড়ি করে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে, না হলে অনেক লম্বা লাইন পড়ে যাবে। কাউন্টারে কিন্তু ফটো তোলা বারণ, তাই আমি আর আপনাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করতে পারলাম না। তবে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই, যখন প্রথমবার ইউকে বর্ডার ক্রস করেছিলাম তখন কিন্তু ইমিগ্রেশন অফিসারের একটা স্ট্যাম্প দিয়েছিল পাসপোর্টে, কিন্তু এইবারে আর দিল না। যেহেতু ভিসা হয়ে যাচ্ছে, সব কিছু অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে, তাই আর কোনো ফিজিক্যাল স্ট্যাম্প দেওয়া হলো না। আমি অফিসারের কাছে জিজ্ঞাসা করে সব কিছু কনফার্ম হয়েছি। আর লাগেজ কালেক্ট করতে আমরা দাঁড়িয়ে পড়লাম। লাগেজ পেতে আমাদের বেশ খানিকটা দেরি হলো। তারপর ডিরেকশন দেখে দেখে আমরা চলে গেলাম ট্রেন ধরার জন্য। হিথ্রো এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিন্তু বাস, ট্রেন, টিউব তোমরা সব কিছুই পেয়ে যাবে। যারা প্রথমবার আসবে তাদেরকে বারবার বলছি তোমরা একটুখানি গুগল করে নেবে, কোনো অসুবিধাই হবে না, সব কিছুই পেয়ে যাবে। আমরা যাব টিউবে। চলে এসেছি হিথ্রো টার্মিনাল 1, 2, 3 টিউব স্টেশনে। আমরা এখান থেকে যাব লন্ডন কিংস ক্রস স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেন আছে। ট্রেনে করে আমরা যাব সান্ডারল্যান্ড। এইবারই আসল যুদ্ধ শুরু হলো। এই 3টে বড় বড় ট্রলি, আরও একটা ব্যাগ, দুজনের পিঠের ব্যাগ, সব কিছু নিয়ে আমরা তো প্রায় নাজেহাল। কিছু করার নেই, নিজেদের পার্সোনাল গাড়ি না থাকলে লন্ডন থেকে সান্ডারল্যান্ড যাওয়ার এটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে। আর না হলে আপনি বাসে যেতে পারেন, বাসে টাকা কম লাগলেও সময় লাগবে 7 ঘন্টা। তা থেকে লন্ডন এত লম্বা জার্নি করার পরে আবার 7-7.5 ঘন্টা বাসে করে যাওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব, তাই বেশি টাকা লাগলেও ট্রেন আমার কাছে অনেক প্রিয়। এবার আমরা চলে এসেছি লন্ডনের সেই বিখ্যাত কিংস ক্রস
স্টেশনে। টাইম টেবিল দেখুন, এতগুলো ট্রেন এখান থেকে রেগুলেট হবে। বিশাল বড় একটা স্টেশন, আর আর্কিটেকচার অসাধারণ, প্রশংসা না করে পারলাম না। আমি এই স্টেশনে প্রথমবার এসেছি, আপনাদের সাথেও শেয়ার করছি। আমার এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য, আমি প্রথমবার যা এক্সপিরিয়েন্স করব আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তারপরে আমরা উঠে পড়লাম সান্ডারল্যান্ড যাওয়ার ট্রেনে। এতক্ষণে লাগেজগুলো রেখে আমরা একটুখানি স্বস্তিতে বসতে পারলাম। প্রচণ্ড ক্লান্ত আমরা, সেটা তো আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। ক্যামেরাটা খুললেই আমরা দুজনে মিলে একটুখানি চুলটুল ঠিক করে একটু ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু এত লম্বা জার্নিতে আর নিজেদের শরীর দিচ্ছে না। এবার কিং ক্রস স্টেশন থেকে জার্নি শুরু হলো সান্ডারল্যান্ডের উদ্দেশ্যে। আরও সমস্যা বাকি ছিল। সামনে ট্র্যাকের গন্ডগোলের জন্য ট্রেন পিছিয়ে গিয়ে একটা স্টেশনে প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়ালো। পরেও ট্রেনটা সান্ডারল্যান্ড অবধি যায়নি, আগেই একটা স্টেশনে নামিয়ে দিল। আবার এত লাগেজ নিয়ে আমরা সেই ট্রেন থেকে নামলাম। নেক্সট ট্রেনে আবার লাগেজ নিয়ে উঠলাম, উঠে শেষে পৌঁছালাম। আমরা এখন সান্ডারল্যান্ড স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন বাজে রাত 9:55 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। কালকে ইন্ডিয়ান টাইম 3টে বেরিয়েছিলাম, এখন পরের দিন 9:55 বাজে। এই সবে আমরা সান্ডারল্যান্ড স্টেশনে পৌঁছেছি, আর 5-10 মিনিটের মধ্যে বাড়ি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি 31 ঘন্টা জার্নি করে। দেখা যাক, এবার বাড়িতে গিয়ে টানা ঘুম। গন্ডগোলের জন্য কলকাতা থেকে আমাদের সান্ডারল্যান্ডের বাড়িতে পৌঁছাতে প্রায় 31 ঘন্টা লেগে গেল। এই জার্নিটা দেখে আপনারা বুঝলেন তো, শুধুমাত্র দেশে বাঙালিরাই লেট করে না, বিদেশে ইংরেজরাও কিন্তু লেট করে। তাহলে বাঙালিদেরই শুধু নাম খারাপ হবে কেন? আমাদের সাথে যেটা পার্থক্য ছিল, ট্রেনের মধ্যে কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট হচ্ছিল কতক্ষণ লাগবে, কি অবস্থা। সাথে কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জারকে 1 বোতল করে জলও দিয়েছিল। আজকের ভিডিওটা তাহলে এই অবধি। এই এত লম্বা জার্নিতে কি কি সমস্যায় পড়লাম, সমস্যা থেকে কি কি শিখলাম, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এসে পৌঁছালাম আমাদের বিদেশের অস্থায়ী ঠিকানায়। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।